হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে নবম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান বিষয়টা আমরা পড়াচ্ছিলাম, সেখানে আমরা বল গতি চ্যাপ্টারের একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিউটনের গতিসূত্র, অর্থাৎ নিউটনের গতিসূত্রের যেটা আমরা প্রথম গতিসূত্রটাই শুধুমাত্র আলোচনাটা করব। তো এর আগের ক্লাসগুলোতে আমরা গতিসূত্র অর্থাৎ বলটা যে প্রধান দায়ী সেই বল সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করছি যে নিউটন বিখ্যাত বিজ্ঞানী যিনি ছিলেন, যিনি হচ্ছেন বস্তুগুলোর গতি পর্যালোচনা করে তিনি সূত্র দিয়েছিলেন। তো আমরা জানবো যে এখানে বিখ্যাত বিজ্ঞানী নিউটন কিন্তু সরাসরি তিনি কিন্তু এই সূত্রতে উপনীত হননি। তার আগের যে উত্তরসূরিরা ছিলেন বা তাদের যে পূর্বসূরিরা ছিলেন, তাদের কিন্তু তিনি অনুসরণ করেছিলেন। তারা কারা ছিলেন? বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে যাদের নাম আমরাও জানি, বিজ্ঞানী অ্যারিস্টটল, বিজ্ঞানী গ্যালিলিও। তাদের যে অবজারভেশন গুলো কিন্তু তিনি ভালো করে পর্যবেক্ষণ করার পরে কিন্তু তিনি এই গতিসূত্রতে উপনীত হয়েছিলেন, এবং তিনি তিনটা সূত্র তিনি দিয়েছিলেন, যেগুলো হচ্ছে গতির যে মেকানিক্স বা বলগতিবিদ্যায় আমরা স্বীকার্য হিসাবে ধরবো। অর্থাৎ এইগুলো একটা হচ্ছে পোস্টুলেট ইংরেজিতে যাকে বলে, অর্থাৎ এইগুলোকে কোনো মৌলিক সূত্র দিয়ে কিন্তু এদের প্রতিষ্ঠা করা যায়নি, বা এগুলোকে কিন্তু সরাসরি প্রকৃতি পর্যবেক্ষণের মধ্য দিয়েই কিন্তু তিনি এই সূত্রগুলিতে উপনীত হয়েছিলেন। অর্থাৎ এই সূত্রগুলি ছিল কিন্তু এক একটা স্বীকার্য। তো এই স্বীকার্যগুলোতে অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি স্বীকার্য দিয়েছিলেন, যেগুলো তিনি প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র বলেই আমরা জানব। তো প্রথম গতিসূত্র হিসাবে যেটা আমরা জানি, সেটাতে আসার আগে সেই সময় গতিশীল বস্তুগুলোর সম্পর্কে সঠিক ধারণা প্রকৃতপক্ষে কি ছিল না, আমাদের সাধারণ জ্ঞান বা কমন সেন্সের উপর ভিত্তি করেই কিন্তু বিজ্ঞানীরা, তৎকালীন সময় দার্শনিকরা এই সূত্রগুলো দেওয়ার চেষ্টা করছিলেন। সর্বপ্রথম চেষ্টা করছিলেন বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল। তিনি বস্তুগুলোর গতিকে অবজার্ভ করে যে সাধারণ জ্ঞান, কমন সেন্স আমাদের কি বলে, যে একটা স্থির বস্তু সে চিরকাল স্থির অবস্থাতেই থাকতে চায়, এটা তাকে যদি কোনো জায়গা থেকে না সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ স্থির বস্তু সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান কি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কিন্তু গতিশীল বস্তু নিয়ে যে সূত্রটা কমন সেন্স থেকে বিজ্ঞানী অ্যারিস্টটল দিয়েছিলেন, যেটাকে আমরা ল অফ আর্গুমেন্ট বলে, তার অর্থাৎ তার যুক্তি হিসাবে তিনি দিয়েছিলেন কি, যে গতিশীল বস্তুর গতিকে বজায় রাখতে গেলে বাইরে থেকে কিন্তু একটা বল আমাকে কন্টিনিউ দিয়ে রাখতে হবে, সাপ্লাই করতে হবে। অর্থাৎ তিনি তার ল অফ আর্গুমেন্টে স্থির বস্তু সম্পর্কে যে তথ্যটা দিয়েছিলেন, সেটা তো আমরা জানি নিউটনের গতিসূত্রতে যেটা আছে সেটাই, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কিন্তু গতিশীল বস্তু সম্পর্কে তিনি যেটা বলেছিলেন, যে কোনো বস্তুর গতিকে বজায় রাখতে গেলে তার উপর কিন্তু আমাকে একটা কন্টিনিউ বল প্রয়োগ করতে হবে। এই দুটোই ছিল কিন্তু নিয়েই হচ্ছে কমন সেন্সের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে অ্যারিস্টটলের ল অফ আর্গুমেন্ট। কিন্তু সেই সময়ের বিজ্ঞানীদের মধ্যে পরবর্তী যিনি এসেছিলেন, বিজ্ঞানী গ্যালিলিও, তিনি কিন্তু দ্বিতীয় নম্বর যে আর্গুমেন্টটা তিনি দিয়েছিলেন, অর্থাৎ an external force is required to keep a body moving, অর্থাৎ একটা বস্তুর গতিকে বজায় রাখতে গেলে একটা যে বল দিতে হবে, সেইটার অর্থাৎ তিনি কমন সেন্সের যে ধারণাটাকেই তিনি ভাঙতে চেষ্টা করলেন। কারণ কি, তিনি এইখানেই তিনি একটু যেন অসঙ্গতি তিনি দেখেছিলেন। বিষয়টা কিভাবে তিনি এই অসঙ্গতিতে উপনীত হতে পেরেছিলেন, কি সেই বিষয় তিনি দেখলেন কি, গ্যালিলিওর যে পর্যবেক্ষণগুলো, আমরা যদি ছোট ছোট কয়েকটা পর্যবেক্ষণকে আমরা এক্সপেরিমেন্ট গুলোকে আমরা তুলে ধরি, তিনি দেখছিলেন যদি কোনো একটা বস্তুকে কোনো একটা গতি দিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই মেঝেটা যদি তুলনামূলকভাবে অসমতল হয়ে থাকে, সে যতটা যেতে পারে, কিন্তু বস্তুটাকে যদি আমি একটা মসৃণ মেঝের উপর
তাকে গতিশীল করাই তার থেকে একটু বেশি দূরত্ব যে অতিক্রম করতে পারে। কিংবা আমি যদি একেবারে আরো মসৃণ তল বা কোনো ধরো বলছি বরফ, সে তো অনেক মসৃণ হয়ে থাকে, তার উপর বরফের উপর রেখে বা আইসের উপর আমি রেখে বস্তুটাকে গতিশীল করাই, এটা ধরো একটা মসৃণ একটা তল আর একটা অমসৃণ একটা তল। দেখা যাচ্ছে যে বস্তুটা এক্ষেত্রে আরো বেশি দূর যেতে পারছে। অর্থাৎ তিনি এখানে দেখছেন কি বস্তুটার গতিটা কিন্তু প্রভাবিত হচ্ছে অপর একটা ঘর্ষণ বল দ্বারা। অর্থাৎ যে তলের উপর দিয়ে যাতায়াত করতে যাচ্ছে সেই বলটা, ঘর্ষণ বলটাকে যদি আমরা কমাতে পারি, বস্তুর গতি কিন্তু সে তার টেন্ডেন্সি হচ্ছে কিন্তু আরো বেশি দূর যাও, আরো বেশি দূর যাও। তিনি এই এক্সপেরিমেন্টটাকে তিনি আবার একটা একটু বিকল্প পদ্ধতিতে তিনি যেটা করলেন, তিনি অর্থাৎ সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে যে বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো করেছেন, তিনি একটা মসৃণ নততল নিলেন, মানে স্ট্রেট নততল নিলেন। এইখান থেকে তিনি একটা স্থির বস্তুকে তিনি ছাড়লেন। অর্থাৎ এখানে তিনি দেখতে পাচ্ছিলেন কি, অর্থাৎ যদি এই ঘর্ষণ বলটাকে আমি যদি না থাকতো তাহলে বস্তুটা আরো বেশি দূর যেত, আরো বেশি দূর যেত। তিনি দ্বিতীয় একটা এক্সপেরিমেন্ট যেটা তিনি পর্যবেক্ষণ গুলো করছিলেন, একটা নততলের উপর থেকে একটা স্থির বস্তুকে ছাড়লেন, মাঝখানের তলটাও অর্থাৎ যে পুরো মসৃণ রাখলেন, অপর সাইডে তিনি আরো একটা সেম নততল কোণ বিশিষ্ট একটা নততল রাখলেন। এখন এই বস্তুটাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিতেই দেখা গেল যে এই গতিতে পড়তে পড়তে এখানে প্রায় সমান উচ্চতায় উঠে এলো। কিন্তু এই মাঝের যে অবস্থায় যেখানে ঘর্ষণ বল কম, নিশ্চয়ই সেই সমান বেগেই চলছিল, সমবেগ নিয়ে এই জায়গায় চলছিল, আবার সে এখানে এসে পৌঁছেছে স্থির হয়েছে। বোঝা গেছে? অর্থাৎ তিনি দেখলেন কি কোন বস্তু তার যে প্রবণতাটা কি হয় সে স্থির থাকবে, না হলে কিন্তু সমবেগ বজায় রাখবে। যেটা কিন্তু বিজ্ঞানী অ্যারিস্টটল কি বলছিলেন, যে তিনি বলছিলেন কি যে তার সমবেগটাকে বজায় রাখতে গেলে একটা বল দিতে হবে। কারণ কি তিনি এখানে এই যে বল, একটা ঘর্ষণ বল যে রয়েছে তাকে বাধা দিয়ে তার বেগকে, গতিবেগকে কমিয়ে দিচ্ছে, কিংবা সে যত দূর যেতে পারছে সেটাকে কমিয়ে দিচ্ছে, সেটা কিন্তু তিনি জাস্ট ওভারলুক করে গেছেন। অর্থাৎ এখানে তিনি সেটাকে অতটা গুরুত্ব দেননি, কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও কিন্তু এই বিষয়টার উপর গুরুত্ব দেন। অর্থাৎ বস্তুর যে থাকার প্রবণতা, স্থির বস্তুর থাকার প্রবণতা কি ধরনের, গতিশীল বস্তু থাকার প্রবণতা তিনি দেখলেন যে সে সমবেগী গতিশীলতা বজায় রাখতে চায়। তিনি অপর একটা পরীক্ষার ডিজাইন তিনি করলেন এইরকম ভাবে, ধরো একটা তল একটা নিলেন যার একদিকে হচ্ছে নতিটা একটু বেশি, অপর দিকের নতিটা একটু কম তলটা। তো এইখান থেকে তিনি একটা অমসৃণ তল বা মসৃণ তলের পর ফেলে দেখলেন যে এইখান থেকে সহজে সে উঠে চলে আসতে পারছে। অর্থাৎ এই যে নতি যদি কমিয়ে দেওয়া হয়, তার গতি কিন্তু ধীরে ধীরে সে বজায় রাখতে চেষ্টা করবে এবং সে যতদূর জায়গা পাবে সে পৌঁছে যাবে। অপরপক্ষে তিনি আবার যদি দেখালেন যে এই নতিটাকে যদি আরো কমিয়ে জিরো করে দেন, তাহলে দেখা যাবে বস্তুটা যেন সমবেগে সে চলতে থাকছে। অর্থাৎ যে আমরা কোনো গতিশীল বস্তুর কথা আমরা যেটা বিজ্ঞানী অ্যারিস্টটল বলতে চেয়েছিলেন, যে গতিশীল বস্তুর গতি বজায় রাখতে গেলে একটা বল দিতে হবে। কিন্তু এখানে বিজ্ঞানী গ্যালিলিও তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে বস্তুটা যদি কোনো একটা ঘর্ষণবিহীন বা যে বাধাহীন একটা পরিবেশে গতিশীল থাকে, সে কিন্তু গতি বজায় রাখার চেষ্টা করবে, যে যত দূর সম্ভব, অর্থাৎ সমবেগে সে সর্বদা গতি বজায় রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে বস্তুর প্রকৃত যে তার যে অবস্থা, সেই অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করবে। এইটাকেই বলা হচ্ছে তার স্টেট। অর্থাৎ তার যে বস্তুটা যে স্টেটে অর্জন করবে, যে স্টেট একটা অর্জন করবে, সেই স্টেটটাকে সে বজায় রাখার চেষ্টা করবে। এই দুটো সূত্রগুলোকে একজোট করে বিজ্ঞানী গ্যালিলিও তিনি যেটা সূত্র দিয়েছিলেন সেটা হচ্ছে কিনা ল অফ ইনার্সিয়া। অর্থাৎ তার যে ল অফ স্টেট বলে বলছি, কোন স্টেট, জড়তার সূত্র আমরা যাকে বাংলায় বলি, যে
রেস্ট বস্তুর ক্ষেত্রে সে রেস্টে থাকতে চায়, আর মুভিং বডির ক্ষেত্রে সে মুভ করতে চায়। তো আমরা অ্যারিস্টটলের ধারণাতে আমরা যেখানে কমন সেন্সের উপর সহজে আমরা আমাদের কমন সেন্স যেটা বলছিল যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, কিন্তু গতিশীল বস্তু যে গতি বজায় রাখতে চায় এটা কিন্তু আমাদের কমন সেন্সের একটা বিপরীত। কমন সেন্সটা যেটা বলতে চাইছিল সেটার কিন্তু বিপরীত কথা। কারণ কিন্তু এক্ষেত্রে কেন বিপরীত বলে মনে হচ্ছে, আমরা কিন্তু বা বিজ্ঞানী অ্যারিস্টটল কিন্তু যেটা তিনি তার ধারণার মধ্যে আনেননি যে বাধা বলটা এখানে যে তিনি ছিল কোন জায়গায় গতিকে প্রভাবিত করছে সেটা তিনি ওভারলুক করেছিলেন। তো বিজ্ঞানী গ্যালিলিও সেই বিষয়টার উপর আরো গভীরভাবে আলোকপাত করে তিনি তার এই সূত্রতে উপনীত হয়েছিলেন যে ল অফ ইনার্সিয়া সূত্র। তো এর পরেই আমরা চলে আসছি নিউটনের গতিসূত্র। তো বিখ্যাত বিজ্ঞানী নিউটন তিনি কিন্তু গ্যালিলিওর এই সমস্ত পর্যবেক্ষণটাকেই তিনি প্রাধান্য দিয়ে গ্যালিলিওর যেটা ল অফ ইনার্সিয়া সূত্রটাকেই তিনি নিউটনের প্রথম গতিসূত্র নামেই কিন্তু তিনি বিবৃত করলেন। সেই বিবৃতিটা কি, অর্থাৎ তিনি বললেন কি যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল যদি কোনো বস্তুর উপর না পড়ে থাকে, না প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে কোন বস্তু যে স্টেটে থাকবে অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল গতিশীল থাকবে। তো সেটাই হচ্ছে নিউটনের গতিসূত্রের প্রথম গতিসূত্রের যে বিবৃতিটা। তো এক্ষেত্রে অ্যারিস্টটল কিন্তু ক্ষেত্রে যেটা ভুলটা হয়েছিল কমন সেন্সের, যে এক্সটার্নাল ফোর্সটা যেটা ঘর্ষণ বলটা রয়েছে সেটাকে তিনি কিন্তু ওভারলুক করেছিলেন, আর গ্যালিলিও যেটাকে তিনি ভালো করে পর্যবেক্ষণ করেছিলেন এবং সেইটাকেও আরো সুন্দরভাবে সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করলেন যে বাহ্যিক বল যদি শূন্য হয়ে থাকে, বাইরে থেকে যদি কোনো বল না দেওয়া থাকে, তাহলেই স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চিরকাল গতিশীল থাকবে। অর্থাৎ স্থির বস্তু সম্পর্কে যে ধারণা ছিল সেটা আর গতিশীল বস্তু সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা বিজ্ঞানী গ্যালিলিওর যে ইনার্সিয়া সূত্রটা দিয়েছিলেন সেইটা তিনি বজায় রেখে সূত্রটা দিলেন। তো এইভাবে নিউটনের বিবৃতিটা আমরা জানলাম। তো এই বিবৃতিটা থেকে এখন তোমরা বুঝতে পারছো যে আমরা দুটো বিষয়, কি কি বিষয় আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি, যে একটা বল সম্পর্কে ধারণা পাচ্ছি। সেই বলের ধারণাটা কি, যে একটা বাহ্যিক কিছু প্রয়োগ করতে হবে কোন বস্তুর তার স্টেটটাকে চেঞ্জ করতে গেলে, স্থির অবস্থাটাকে চেঞ্জ করতে গেলে কিংবা গতিশীল অবস্থাটাকে চেঞ্জ করতে গেলে, সেটাকেই বলা হচ্ছে বল, বলের ধারণা। যেটা নিয়ে আমরা কিন্তু 5 নম্বর ক্লাসের যে দুটো ভিডিও করেছিলাম তার মধ্যে একটাতে আমরা সুন্দর করে আলোচনাটা করেছি যে বলের ধারণাটা। আর একটা ধারণা যেটা আমরা এখানে পাচ্ছি, যে কোন বস্তুর দুটো মাত্র স্টেট থাকে, একটা হচ্ছে স্থির স্টেট অর্থাৎ যাকে স্থির অবস্থায় থাকার তার প্রবণতা, তাকে বলে স্থির অবস্থায় স্টেট বা স্থিতিজাড্য আমরা বলছি। আর একটা হচ্ছে গতিশীল অবস্থায় থাকার তার যে প্রবণতাটা সে বজায় রাখতে চায় তাকে বলা হচ্ছে গতিজাড্য। তো এই সমস্ত বিষয়গুলো নিশ্চয়ই তোমরা সহজে বইতে পেয়ে যাবে। তো স্থিতিজাড্য কি বলে, যে যার ধর্মের জন্য কোন স্থির বস্তু সে চিরকাল স্থির থাকতে চায় এবং সেটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। এই স্থিতিজাড্যের কিছু উদাহরণ যদি তোমরা জানতে চাও নিশ্চয়ই বই সহজেই পাবে। স্থিতিজাড্য যে কোনো বস্তু, যে কোনো জড় বস্তু দেখো যে কোনো জায়গায় যে পড়ে আছে সে চিরকাল স্থির থাকতেই চাইছে, পড়েই থাকছে। যদি কোনো বাহ্যিক বল দিয়ে তাকে কোনো জায়গায় না সরিয়ে দেওয়া হয় সে স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করছে। তো এই স্থিতিজাড্য দিয়ে কিছু প্রশ্ন তোমাদের মানে বইতে জেনারেলি তোমরা পাবে, যে কোন একটা বাস স্থির অবস্থায় বসে আছে, মানে দাঁড়িয়ে রয়েছে, এরপর হঠাৎ চলতে শুরু করলো, আমরা যাত্রীরা কোন দিকে হেলে পড়বে, পিছনের দিকে হেলে পড়বে, এই সমস্ত কিছু কিছু যে এক্সাম্পল গুলো দেওয়া আছে তোমরা সুন্দর করে সেগুলো পড়বে। অর্থাৎ উত্তরটা লেখার সময় বলবে যে স্থিতিজাড্যের একটি আমরা বাস্তব উদাহরণ হচ্ছে এটি। কিংবা কম্বল, কোন কম্বলকে পরিষ্কার করার জন্য কোন লেপ বা কম্বল মোটা কোনো জিনিসকে আমরা সরাসরি না ধুয়ে তাকে যদি ধুলা ঝাড়তে চাই তার মধ্যে লেগে থাকে, আমরা কোনো একটা স্টিক বা লাঠি দিয়ে তাকে বারবার আঘাত করলে দেখতে পাবো যে সেই ধুলোগুলো সেখানে পড়ে যাচ্ছে।
তো সেটা কারণ স্থিতিজাড্যের জন্য সেই লেপ বা কম্বলের মধ্যে সেই কণাগুলো যেখানে ছিল থাকার প্রবণতা রয়েছে, তো সেখান থেকে সে সরে, যখন লেপটা হঠাৎ করে সরে গেল বা কম্বলটা সরে গেল, ধুলোগুলো পড়ে গেল। কিংবা আমরা কোনো ড্রয়ারের কথা বলি, অনেক সময় আমাদের কোনো টেবিলে যে ড্রয়ারে আছে, সেই ড্রয়ারটাতে আমরা কোনো বস্তু রেখে যদি হঠাৎ আমরা ড্রয়ারটা টেনে নিই, দেখা যাবে ড্রয়ারের ভেতরে বেশিরভাগ জিনিস কিন্তু পেছনের দিকে সরে গেছে। তো এগুলো সবই হচ্ছে কিন্তু স্থিতিজাড্যের উদাহরণ। কিংবা তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে গ্লাসের উপর একটা পোস্ট কার্ড রেখে, একটা গ্লাস তার উপর পোস্ট কার্ড রেখে তার উপর একটা 1 টাকার কয়েন ধরে একটা রাখা আছে, এবং এই পোস্ট কার্ডটাতে হঠাৎ করে একটা বল প্রয়োগ করলে দেখবে পোস্ট কার্ডটা চলে গেছে এবং কয়েনটা নিচে পড়ে গেছে। তো এটা একটা স্থিতিজাড্যের উদাহরণ, যে এই জায়গায় থাকার তার প্রবণতা ছিল, হঠাৎ করে ধাক্কা পেয়ে এই জিনিসটা সরে গেছে, কিন্তু কয়েনটা সেই জায়গায় থাকার প্রবণতা ছিল, তো সেখানে কোনো সাপোর্ট না পেয়ে মাঝখানে পড়বে। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। ঠিক একই রকম গতিজাড্যেরও কিছু উদাহরণ তোমরা পাবে। গতিজাড্য কি জিনিস? যে কোনো গতিশীল বস্তু সে গতি যে অবস্থাটা বজায় রাখতে চায়। তো সেই রকম কিছু উদাহরণ হচ্ছে, যেমন কোনো চলন্ত বাস, যখন তোমরা একই গতিতে যাচ্ছে, সমগতিতে যাচ্ছে, তার মধ্যে থাকা যাত্রী এবং সবাই কিন্তু একই বেগে রয়েছে, হঠাৎ করে ব্রেক করলে আমরা দেখবো যে যাত্রীরা হুড়মুড় করে সামনের দিকে পড়ছে। অর্থাৎ কি, আমাদের গতিটা বজায় রাখার চেষ্টা আমাদের বডির ছিল, কিন্তু পাটা আমাদের গাড়ির সঙ্গে ছিল, সেই গাড়িটা থামার ফলে আমার পাটা স্থির হয়ে গেছে, কিন্তু বডির উপরের অংশটা এখনো গতিশীল থাকতে চাইছে, তো সে সামনের দিকে উপরে গিয়ে পড়ছে। ঠিক একই রকম আমরা কোনো চলন্ত গাড়ি যদি উপরে বসে, আমরা ছাদে বসে যদি কোনো পাথরকে বা ঢিলকে উপরে ছুঁড়ে দেখবো, সেটাও যেন আমার হাতে এসেই পড়ছে, যদিও বাসটা কিছুক্ষণ তো এগিয়ে গেছে ততক্ষণে, কিন্তু আমরা দেখবো সেই বল বা ঢিল যাই ছুড়ি না কেন আমাদের হাতে এসেই পড়বে। তাহলে সেই বস্তুটা যে গতিশীল অবস্থা পেয়ে গেছে আমাদের সঙ্গে থাকা অবস্থায়, সেই জন্য কিন্তু সে এগিয়ে চলেছে। তো এই সমস্ত কিছু গতিজাড্যের উদাহরণ পাবে। কিংবা লং জাম্প দেওয়ার সময় যে তোমরা জানবে যে প্রতিযোগীরা দূর থেকে দৌড়ে এসে একটা গতি অর্জন করে একটা হঠাৎ গতিকে থামিয়ে দিলে কি হবে, গতিজাড্যের দরুন তার বডিটা সামনের দিকে উড়ে চলে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে লং জাম্পের সময়। তাহলে যে বেশি যত গতি অর্জন করতে পারবে, সে তত বেশি লং জাম্প দিতে পারবে। তো এইগুলো প্রকৃতপক্ষে বিভিন্ন গতিজাড্যের উদাহরণ। কিংবা আরো তোমরা এক্সাম্পল বিভিন্ন বইতে পেয়ে যাবে, সেইগুলো সুন্দর করে নিশ্চয়ই তোমরা পারবে। কিংবা অনেক সময় সাইকেল দ্রুত গতিতে চালিয়ে তোমরা দেখবে হঠাৎ করে তারপর প্যাডেল করা বন্ধ করে দাও, দেখবে সাইকেলটা কিন্তু তোমাকে অনেক দূর নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ যে গতিটা তুমি অর্জন করেছিলে, সেই গতির দরুন কি হচ্ছে, বস্তুটা বা সাইকেলটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। তো এই যে গতিজাড্যের যে বিভিন্ন উদাহরণগুলো তোমরা বই থেকে সুন্দর করে জানবে। অর্থাৎ বিজ্ঞানী নিউটনের যে গতিসূত্রর যে ধারণাতে তিনি কি করে উপনীত হয়েছিলেন, সেই বিষয়টা আমরা তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ পেছনের যে ইতিহাসটাকেও আমরা জেনে সেটা আলোচনা করলাম 1 নম্বরে। দ্বিতীয়ত আমরা সেই নিউটনের যে প্রদত্ত যে সূত্রগুলো, যাকে আমরা একটা স্বীকার্য বলে বলছি, সবগুলো সূত্রই কিন্তু একটা পোস্টুলেট। এই পোস্টুলেট বা যেগুলোকে বলা হচ্ছে অ্যাক্সিওম, অর্থাৎ যেগুলো সত্য বিবৃতি বলে, যেমন জ্যামিতির ক্ষেত্রে তোমরা বিভিন্ন যেমন উপপাদ্য প্রমাণ করার সময় সেখানে যে স্বতঃসিদ্ধগুলো ধরে নেওয়া হয়, অর্থাৎ যেগুলোকে বাস্তবের থেকে তুলে নেওয়া হয়েছে, যেগুলো সত্য বিবৃতি, সেগুলো। ঠিক এক্ষেত্রেও বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা বলতে পারি, বলগতিবিদ্যায় যে যাকে বলছি গতিবিদ্যার কথা বলছি, ক্লাসিক্যাল মেকানিক্স এর কথা বলছি, সেখানে কিন্তু এই নিউটনের গতিসূত্রগুলো কিন্তু একটা পোস্টুলেট। তাহলে প্রথম গতিসূত্রও কিন্তু একটা পোস্টুলেট। তো আমরা পরে জানবো নিউটনের এই সমস্ত গতিসূত্র যেগুলো যে আমরা স্বীকার্য বলে ধরে নিচ্ছি, তো সব জায়গাতে কিন্তু এই নিউটনের গতিসূত্রগুলো যে প্রযোজ্য হয় না। বিশেষ করে যখন আমরা আণবিক জগতের ক্ষেত্রে অণু, পরমাণু কিংবা ইলেকট্রন, প্রোটন তাদের গতি নিয়ে আলোচনা করব, সেখানে কিন্তু আমরা জানবো এই জায়গায় কিন্তু নিউটনের যে গতিসূত্রগুলো আমরা পরপর পড়ছি, এইগুলো তার প্রযোজ্য হবে না। তো কিংবা যে আপেক্ষিকতাবাদ, রিলেটিভিটি, যে রিলেটিভিস্টিক যখন কোনো গতি নিয়ে অর্থাৎ আলোর গতির সমতুল্য গতি নিয়ে গতিশীল কোনো বস্তুগুলোর যদি আমরা গতির যে সমীকরণ বা তার যে আলোচনাগুলো করব, দেখবো সেখানে নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য হয় না। তো আপাতত আমাদের এই বাস্তব জীবনে যে সমস্ত
কাজগুলো হয় বা গতি নিয়ে সম্পর্কিত যে সমস্ত আলোচনাগুলো হয় সেগুলো কিন্তু এই নিউটনের গতিসূত্র দ্বারা সুন্দরভাবে ব্যাখ্যা করা সম্ভব। তো সেগুলোই হচ্ছে কিন্তু এক একটা পোস্টুলেট। তো আজকের এই আলোচনাতে তোমরা নিউটনের গতিসূত্রটাতে তিনি কিভাবে উপনীত হয়েছিলেন, কি করে বিজ্ঞানী গ্যালিলিওর পর্যবেক্ষণটাকেই তিনি প্রাধান্য দিয়ে তিনি বিবৃতিটাকে দিয়েছিলেন, সেই এক্সটার্নাল ফোর্স এবং সেই যে সূত্রটা থেকে আমরা আরো কি কি এক্সটার্নাল জিনিসগুলো পাই যেগুলো তোমরা কিন্তু সবার জানা রয়েছে, এইগুলো জাড্য বিষয়টা কি এইগুলো তোমরা জানলে। তো এইভাবে আজকের এই ছোট্ট ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নিউটনের প্রথম গতিসূত্র, তোমরা ভিডিওটাকে ভালো করে দেখবে, বইটাকে পড়বে, দিলে কিন্তু এই সম্পর্কে ধারণাটাতে আরো স্পষ্ট হবে। এখানে এর পরের ক্লাসে আমরা আনবো নিউটনের যে দ্বিতীয় পোস্টুলেট অর্থাৎ দ্বিতীয় গতিসূত্রটা নিয়ে, সেখানে আমরা বলের পরিমাপটা সম্পর্কিত আলোচনাতে আমরা উপনীত হব।